আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন নং 4 সমাধান করব। ইনশাআল্লাহ আমরা বেসিক সহ সহজে বুঝে ভিজে অঙ্কটা করার চেষ্টা করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা আগে দেখে নিই। আমরা যদি 4 নং প্রশ্নটা দেখি, 4 নং প্রশ্নে বলা আছে আজাদ ও শাহিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার 1 জানুয়ারি 2023 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লক্ষ টাকা ও 1,20,000 টাকা। অর্থাৎ 2023 সালের জানুয়ারি 1 তারিখে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা এবং 1,20,000 টাকা প্রারম্ভিক মূলধন ছিল। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। চুক্তিতে বলতেছে অংশীদারদের বছরের শুরুতে যত টাকা মূলধন ছিল ওই মূলধনের উপর কারবার অংশীদারদেরকে 5% সুদ প্রদান করবে, বা যদি অতিরিক্ত মূলধনও নিয়ে আসে তার উপরও তারা 5% সুদ পাবে। তার মানে কারবার মূলধনের সুদ অংশীদারকে প্রদান করবে, মূলধনের সুদ কারবারের ব্যয়। পক্ষান্তরে অংশীদাররা এই বছরে যত টাকা নগদ উত্তোলন করেছে সারা বছরে ওই টাকার উপর অংশীদাররা বছরের শেষে কারবারে সুদ প্রদান করবে 5%। উত্তোলনের সুদ কারবারের আয়। আসাদ প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাবে। আসাদ যেহেতু কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালন করে তাই কারবার আসাদকে প্রতি মাসে 3,000 টাকা করে বেতন দিবে। এটি কারবারের ব্যয়। সারা বছরে আজাদ ও শাহিন ব্যবসা থেকে যথাক্রমে 12,000 টাকা ও 15,000 টাকা নগদ উত্তোলন করে। তার মানে এখানে যে বলা আছে সারা বছরে আজাদ ও শাহিন ব্যবসায় থেকে 12,000 ও 15,000 টাকা নগদ উত্তোলন করে, এটা বাৎসরিক, কোনো তারিখ নাই, মানে এটা বাৎসরিক। তাহলে আজাদ 1 বছরে 12,000 টাকা উত্তোলন করছে, শাহিন 1 বছরে 15,000 টাকা নগদ উত্তোলন করছে। এই 12,000 এবং 15,000 টাকার উপর তারা কারবারে 5% উত্তোলনের সুদ প্রদান করবে বা কারবার উত্তোলনের সুদ নেবে। এই উত্তোলনের সুদ কারবারের আয়। 1 জুলাই 2023 তারিখে শাহিন ব্যবসায়ে 20,000 টাকা ঋণ হিসেবে আনয়ন করে। কারবারের নগদ অর্থের প্রয়োজন, তখন এই কারবারে শাহিন 20,000 টাকা ঋণ হিসেবে প্রদান করে 1 জুলাই তারিখে। উপরিউক্ত সমন্বয়সমূহ হিসাবভুক্ত করার পূর্বে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যবসায় নিট লাভ ছিল 90,000 টাকা। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে এই ব্যবসায় প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করছে 90,000 টাকা। এই যে নিট মুনাফা যে 90,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, এটা সঠিক নিট মুনাফা না, কারণ আমরা প্রশ্ন অনুসারে দেখতেছি কিছু ব্যয় হিসাবভুক্তকরণে বাদ গেছে, কিছু আয় হিসাবভুক্তকরণে বাদ গেছে। এখন সঠিক নিট মুনাফা নির্ণয়ের জন্যই মূলত আমরা অংশীদারি ব্যবসার হিসাবে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে থাকি। এখন কয়ে কি বলছে, শাহিনের ঋণ হিসাব প্রস্তুত করো। এই যে শাহিনের ঋণ হিসাব যে প্রস্তুত করতে বলছে, এই ঋণ হিসাবটা আসলে খতিয়ান। এই যে শাহিন যে ব্যবসায়ী প্রতিষ্ঠানে 20,000 টাকা ঋণ হিসাবে নিয়ে আসছে বা ঋণ প্রদান করছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান এটার জন্য শাহিনের ঋণ হিসাব নামে একটা খতিয়ান প্রস্তুত করে রাখবে, যেটা হিসাবের পাকা বই। ঋণ হিসাব আমরা এখন প্রস্তুত করব। আমরা শাহিনের ঋণ হিসাব প্রস্তুত করব, আমরা খতিয়ান প্রস্তুত করা জানি, যা সেটা খতিয়ান। আমরা লিখব খাতায় বা বোর্ডে, আমি লিখছি 4 নং প্রশ্নের সমাধান, লিখব আমরা লিখব শাহিনের ঋণ হিসাব। এখন খতিয়ান আমরা যে প্রস্তুত করি, খতিয়ান মূলত জাবেদা থেকে প্রস্তুত করতে হয়। এখন ঋণ কবে নিয়ে আসছে শাহিন? 1 জুলাই তারিখে। এই 1 জুলাই তারিখের জন্য জাবেদা কি? ব্যবসায় প্রতিষ্ঠানে যদি ঋণ নেওয়া হয় তার জাবেদা কি? নগদে ঋণ নিলে নগদান হিসাব ডেবিট, ব্যাংকের মাধ্যমে ঋণ নিলে ব্যাংক হিসাব ডেবিট। ঋণ যেহেতু কারবারের দায়, ঋণ হিসাব ক্রেডিট। এখন খতিয়ান মানে কি? আমরা জাবেদা অনুযায়ী উল্টে লিখব। যেহেতু ঋণ হিসাব ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে লিখব। এখন আমরা যেহেতু এটা খতিয়ান করতেছি, আমরা এটা আধুনিক ছকেও খতিয়ানটা করতে পারি। চলমান আধুনিক ছকটাকে আমরা বলি চলমান যে ছক, আমরা সনাতন নিয়মে খতিয়ানটা করতে পারি। যেহেতু আমরা পুরো অংশীদারি ব্যবসার হিসাব টি ছকে প্রস্তুত করি, তাই খতিয়ানটা এখানে টি ছকে করবো। তার মানে আমরা সনাতন নিয়মে করব। আমরা ছক করছি তারিখ বিবরণ জাবেদা 20 টাকা, তারিখ বিবরণ জাবেদা 20 টাকা। আমাদের হাতের বাম পাশে ডেবিট, হাতের ডান পাশে হচ্ছে ক্রেডিট। খতিয়ান তো আমরা জাবেদা অনুযায়ী করবো। তাহলে আমরা জুলাই 1 তারিখের জাবেদাটা করে ফেলি, নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আমরা কার খতিয়ান করতেছি? ঋণ হিসাবের খতিয়ান করতেছি। যেহেতু জাবেদা অনুযায়ী ঋণ হিসাব ক্রেডিট, আমি ক্রেডিট দিকে লিখবো, কারণ খতিয়ানের নিয়ম যার খতিয়ান করা হয় যদি সে ডেবিট থাকে ডেবিট দিকে লিখতে হয়, যার খতিয়ান করা হয় সে যদি ক্রেডিট থাকে ক্রেডিট দিকে লিখতে হয়। যেহেতু আমি ঋণের খতিয়ান করতেছি, জাবেদা অনুযায়ী ঋণ ক্রেডিট, আমি ক্রেডিট দিকে লিখবো। তাই লিখবো তারিখের ঘরে 2023, আমি লিখবো জুলাই 1, কারণ জুলাই 1 তারিখে আমি ঋণটা নিছি। আমরা জাবেদা কী পাইছি? নগদান বা ব্যাংক হিসাব। আমরা স্পষ্ট জানি না নগদের ঋণ নিয়ে আসা হয়েছে না ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে আসা হয়েছে, ওই জন্য আমরা লিখবো নগদান অবলিক ব্যাংক হিসাব, ক্রেডিট দিকে লিখবো, কারণ ঋণ তো ক্রেডিট। আমরা টাকার ঘরে লিখবো 20,000 টাকা। ওকে,
শাহিন যে 20,000 টাকা ঋণ নিয়ে আসছে, আমরা ঋণটাকে লিখে ফেললাম। আর এই ঋণের উপর শাহিন আবার বছর শেষে 6% সুদ পাবে, কারণ অংশীদারি আইন অনুযায়ী কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে, কারবার উক্ত ঋণের উপর 6% সুদ প্রদান করে, এটা অংশীদারি আইন অনুযায়ী। তাই 1 জুলাই তারিখে শাহিন 20,000 টাকা ঋণ নিয়ে আসছে, তাহলে 1 জুলাই তারিখে আনার ফলে আমরা সুদটা নির্ণয় করি, তাহলে 20,000 টাকা আইন অনুযায়ী 6%, তাহলে 20,000-এর 6% আমরা পাবো 1200 টাকা। এখন 1 জুলাই আনছে, তার মানে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস, তাহলে 6 মাসের ধরবো, উপরে 6 নিচে 12, তাহলে শাহিন ঋণের সুদ পাবে 600 টাকা। এই 600 টাকা কারবারের ব্যয়, এটাকে আমরা কি করি, যখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি, আমরা ডেবিট দিকে লিখি শাহিনের ঋণ হিসাব, নিচে লিখি ঋণের সুদ। তারপরে এই ঋণের সুদটা শাহিনের ঋণ হিসাবে আমরা এখন স্থানান্তর করব, কারণ এই ঋণের সুদটা বা ঋণ হিসাবটা মিলে তার সমাপনী জের বের হবে। কারণ এখানে ঋণের সুদটা আমরা এখন দিব না, আমরা যখন আসল পরিশোধ করব, আসলের সাথে এই সুদটাও প্রদান করব। তাই যেহেতু শাহিন ঋণের সুদ পাবে, এই ঋণের সুদটা শাহিনকে হাতে না দিয়ে তার যে ঋণ হিসাব খতিয়ান আছে, ওই খতিয়ানে স্থানান্তর করে সমাপনী জের নির্ণয় করা হবে। আর ঋণের সুদ কারবারের ব্যয়, ডেবিট দিকে আমরা লিখছি শাহিনের ঋণ হিসাব, ব্র্যাকেটে ঋণের সুদ বা ঋণের সুদ। তাহলে যেহেতু আমরা ডেবিট দিকে লিখছি, ডেবিট দিকের জিনিসটাই আমরা যখন ঋণ হিসাব করব বা মূলধন হিসাব করব, ওটা ক্রেডিট দিকে স্থানান্তর করব। কারণ এই ঋণের সুদটা কে পাবে, শাহিন পাবে। শাহিন যেহেতু পাবে, শাহিন আরও কত টাকা পায় কারবারে, 20,000 টাকা ঋণ বাবদ পায়, তাহলে 20,000 টাকা ঋণ বাবদ পায়, ঋণের সুদ বাবদ পাবে 600 টাকা, তাহলে তার ঋণের পরিমাণ তো বেড়ে যাবে, তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ ক্রেডিট দিকের জের বাড়ার জন্য ক্রেডিট দিকে লিখতে হয়। তাহলে ক্রেডিট দিকে আমরা ঋণের সুদটা কোথা থেকে লিখবো, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে লিখবো। তাই ক্রেডিট দিকে লিখবো ডিসেম্বর 31, শিরোনাম দেবো লাভ লোকসান আবন্টন হিসাব, দিয়ে লিখবো ঋণের সুদ। এই ঋণের সুদটা আমরা 600 টাকা এইভাবে বের করলাম। এখন আমরা সমাপনী জের কত পাবো, আমাদের ঋণ হচ্ছে 20,000 টাকা, ঋণের সুদ 600 টাকা, যোগফল হচ্ছে 20,600। এই 20,600 টাকাটাকে আমি ডেবিট দিকে নিয়ে আসবো, ডেবিট দিকে এনে ডেবিট দিকে আমি বিয়োগ করে বিয়োগফল আসলে এইটাই পাবো। এখন হিসাবকাল শেষে আমরা যে বিয়োগফলটা পাই, ওটাকে আমরা লিখি 2023, অর্থাৎ ওই সালের ডিসেম্বর 31 তারিখে উদ্বৃত্ত সিডি, মানে আমরা যেটা বের করি এটা উদ্বৃত্ত সিডি, এটা সমাপনী জের। 2024 সালে এই সমাপনী জেরটাকে প্রারম্ভিক জের করে আমরা অঙ্ক শেষ করে দেব, দিয়ে আমরা ক্লোজ করে দেব। আসলে এইটাই হচ্ছে আমাদের ঋণ হিসাব, শাহিনের ঋণ হিসাব। আমরা খুব সহজে ক করে ফেলতে পারলাম, ক আমাদের ডান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আমি বারবার তোমাদেরকে বলছি, আমরা এই অধ্যায়ে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি মূলত আমাদের প্রশ্নে এই শেষের লাইনে উপরিউক্ত সমন্বয় সমূহ হিসাবভুক্ত করার পূর্বে, মানে আমাদের যে আয়গুলো বা যে ব্যয়গুলো আছে এগুলাকে এখন হিসাবভুক্ত করা হয়নি, তার আগে আমরা এই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য 2023-এর 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী প্রস্তুত করে আমরা নিট লাভ বের করছি 90,000 টাকা। এই নিট লাভটা প্রকৃত নিট লাভ না, এটা ভুল নিট লাভ। কেন ভুল নিট লাভ? কারণ আমরা মূলধনের সুদ আয় বিবরণীতে লিখি নাই, উত্তোলনের সুদ আয় বিবরণীতে লিখি নাই, বেতন আয় বিবরণীতে লিখি নাই, ঋণের সুদ আয় বিবরণীতে লিখি নাই। আমি একটু তোমাকে সহজভাবে অ্যানালাইজ করার চেষ্টা করছি, অর্থাৎ বোঝার চেষ্টা করতেছি যে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব কেন করে থাকি। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করে থাকি এই যে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, ঋণের সুদ, এগুলোকে যে আমরা আয় বিবরণীতে লিপিবদ্ধ করি নাই বা বাই মিস্টেক আয় বিবরণীতে লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে, এগুলোকে পুনরায় লিপিবদ্ধ করার জন্যই আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে থাকি। আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যখন এই ব্যয়গুলো বা এই আয়গুলো লিপিবদ্ধ করব, তখন আর আমাদের কারবারে এই নিট লাভ থাকবে না। তার মানে আমরা বলতে পারি আমাদের প্রশ্নে যে ভুল নিট লাভ বা যে নিট লাভটা দেওয়া আছে, এই নিট লাভটাকে সঠিক করার জন্যই আমরা মূলত তোমার লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে থাকি, আর কোনো কারণ নেই। এখন নিট লাভ এটা দ্বারা কী মিন করে? নিট লাভ দ্বারা মিন করে, ধরো আমার একটা আয় হচ্ছে, মোট আয় হচ্ছে 10 টাকা, ধরে নাও মোট আয় 10 টাকা, মোট ব্যয় 60 টাকা।
আর এই আয় থেকে ব্যয় বিয়োগ করে যে টাকাটা পাই 3 টাকা, এটা আমার লাভ। এই লাভ মানে কি, এই 10 টাকার অংশ সে, কারণ 10 টাকা থেকে 60 টাকা বিয়োগ করে তো 3 টাকা পাওয়া গেছে। যেহেতু নিট লাভটা আয়ের অংশ, তার মানে এটা আয় প্রকাশ করে। আর আয় মানে কি, আমরা যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, লাভ লোকসান আবন্টন হিসাব মানে তো আমাদের টি ছক, ডেবিট দিকে বসবে ব্যয়, ক্রেডিট দিকে বসবে আয়। তাই আমরা নিট লাভটা ক্রেডিট দিকে লেখার মাধ্যমে লাভ লোকসান আবন্টন হিসাবটা শুরু করব। আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করবো প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা নিট লাভ ক্রেডিট দিকে লিখবো। আর এই নিট লাভটা আমরা কোথা থেকে পেয়েছি, আয় বিবরণী থেকে পেয়েছি। তাই আমরা শিরোনামে লিখবো, কারণ এখানে আমরা প্রত্যেকটা জিনিস লিখবো শিরোনামের সাপেক্ষে। আমরা শিরোনাম ছাড়া কোনো কিছুই লিখবো না। আমরা লিখবো খ, লিখে আসলে জায়গা না থাকার কারণে আমি লিখি নাই, আমি বলতেছি, লিখবো আজাদ ও শাহিনের লাভ লোকসান আবন্টন হিসাব, নিচে লিখবো 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, দিয়ে লিখবো বিবরণ টাকা। ক্রেডিট দিকে লিখবো আয় বিবরণী ব্র্যাকেটের নিট লাভ, টাকার ঘরে দেব 90,000 টাকা। ওকে, এরপরে আমরা প্রশ্নে যে যে ব্যয়গুলা দেখবো হিসাবভুক্ত হয় নাই ডেবিট দিকে লিখবো, যে যে আয় আছে হিসাবভুক্ত হয়নি ক্রেডিট দিকে লিখবো। তাহলে শুরু থেকে দেখি আমরা দেখতেছি যে আজাদ ও শাহিন একটি অংশীদারি কারবারে দুইজন অংশীদার। এটা লেনদেন না, জাস্ট ঘটনা। 1 জুলাই বা জানুয়ারি 2023 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা। এটা আসলে আয়ও না ব্যয়ও না। চুক্তি মোতাবেক এই যে মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। মূলধনের সুদ কারবার অংশীদারকে দেয়, উত্তোলনের সুদ অংশীদারের কাছ থেকে কারবার নেয়। মূলধনের সুদ কারবারে ব্যয়, উত্তোলনের সুদ কারবারের আয়, এগুলা হিসাবভুক্ত হয়নি। এখন আরেকটা বিষয় আছে, আমরা যখন ব্যয়গুলাকে ডেবিট দিকে লিখি আমরা শিরোনাম ব্যবহার করি। কখনো শিরোনাম ব্যবহার করি অংশীদারদের মূলধন হিসাব, কখনো শিরোনাম ব্যবহার করি অমুকের ঋণ হিসাব। এই শিরোনামগুলো মূলত আমরা ব্যবহার করি কখন বা কোন দফাগুলোর জন্য, যে দফাগুলোর জন্য অংশীদারদের মূলধনকে প্রভাবিত করে। অর্থাৎ অংশীদাররা যদি টাকা পায় বা অংশীদাররা কারবারে যদি টাকা দেয় বা দিতে হয়, তখন আমরা শিরোনাম ব্যবহার করি অংশীদারদের মূলধন হিসাব। মূলধনের সুদ কারা পায়, অংশীদার তথা মালিকরা। যেহেতু মালিকরা মূলধনের সুদ পাবে, কারবার মালিকের হাতে সুদটা দিবে না, না দিয়ে তার অ্যাকাউন্টে যোগ করে দেবে। তার অ্যাকাউন্ট মানে মূলধন হিসাব। তাই তো আমরা শিরোনাম ব্যবহার করব মূলধনের সুদ লেখার সময়। মূলধনের সুদ কারবারে ব্যয়, আমরা ডেবিট দিকে লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব লিখব, অংশীদারদের মূলধন হিসাব লিখে ব্র্যাকেট লিখব মূলধনের সুদ। আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, লিখে লিখব মূলধনের সুদ। এখন মূলধনের সুদ কে কে পাবে, আসাদ ও শাহিন। লিখবো আসাদ শাহিন। আসাদ তার মূলধন কত ছিল, 1 লাখ টাকা ছিল, 1 লাখের 5%, তাহলে 1 লাখের 5% কাটলে আমরা পাবো 5,000 টাকা। আর শাহিনের ছিল 1,20,000, তার 5% কাটলে পাবো 6,000 টাকা। তাহলে আমি এই দুটাকে যোগ করলে যোগফল টাকার ঘরে দেবো 11,000 টাকা। আমাদের মূলধনের সুদ লেখা হয়ে গেল। ঠিক তেমনইভাবে অংশীদাররা কারবার থেকে যত টাকা উত্তোলন করে, ওই উত্তোলনের উপর বার্ষিক কারবারে সুদ প্রদান করতে হয়। তাহলে উত্তোলনের সুদ কারবার পায়, কার কাছ থেকে পায়, অংশীদারদের কাছ থেকে পায়। হ্যাঁ, এই অংশীদাররা আবার এই সুদটা নগদে দেবে না, কারবার তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তাহলে উত্তোলনের সুদের ফলে অংশীদারদের মূলধন কমে যায়, অ্যাকাউন্ট থেকে কারবার সুদটা কেটে নেবে। তাই আমরা শিরোনাম ব্যবহার করব অংশীদারদের মূলধন হিসাব। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি শিরোনামগুলো কেন ব্যবহার করি, বেসিকটা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আর কোনো কিছু না। আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব, মুখস্থ করা যাবে না, আমি বেসিকটা জানানোর চেষ্টা করতেছি যে আমরা কেন আসলে অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখি। তাহলে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেট লিখবো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কে কে দিবে, আজাদ দিবে আর শাহিন দিবে। এখন আজাদ আর শাহিন যে দিবে তাদের উত্তোলনের উপর দিবে। আজাদ কি করছে, বাৎসরিক, এই যে সারা বছরে আজাদ 12,000 টাকা, শাহিন 15,000 টাকা নগদ উত্তোলন করে। এই 12,000 টাকার উপর আমরা সুদ কাটবো 5%, তাহলে 12,000 এর উপর সুদ কাটবো 5%। আমরা 12,000-এর যদি 5% কাটি আমরা পাবো 600 টাকা। এখন আমরা উত্তোলনের সুদের কতগুলো নিয়ম জানি। কোনো অংশীদার যদি প্রতি মাসে শুরুতে উত্তোলন করে 6.5 মাসের সুদ ধরতে হয়, মাঝামাঝি সময়ে প্রতি মাসে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হয়, প্রতি মাসে শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হয়। উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি তারিখ দেওয়া না থাকে তাহলে 6 মাসের সুদ ধরতে হয়। এটা কিন্তু বাৎসরিক উত্তোলন, কোনো তারিখ দেওয়া নাই, তখন নিয়ম বলতেছে আমাকে 6 মাসের সুদ ধরতে হবে। 6 মাস বা গড় পদ্ধতিতে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাও হবে। এখন 600 টাকা আমি যদি 2 দ্বারা ভাগ করি তাও আমাদের 6 মাস, বা আমি যদি উপরে 6 দেই নিচে 12 দেই, তার মানে আসলে 2 হচ্ছে। তাহলে আমি যদি 600-কে 12 দিয়ে ভাগ করি, 6 দিয়ে গুণ করি, আমরা অর্ধেক পাবো 300 টাকা। তাহলে আমরা আজাদের
পেলাম উত্তরণের সুদ 300 টাকা। ঠিক তেমনিভাবে শাহিন আসো, শাহিনের 15,000 টাকা, 15,000 টাকার 5% কাটো 750 টাকা, 750কে 6 মাসে রূপান্তর করো, উপরে 6 নিচে 12, 375 টাকা। এই যে 375 টাকা, তাহলে দুইজন মিলে উত্তরণের সুদ হচ্ছে 675 টাকা। একদম সিম্পল, একদম ইজি। আমরা বেসিক সহ আসলে বোঝার চেষ্টা করছি। ওকে, এরপরে আমাদের অন্যান্য ব্যয় কি আছে দেখি। আজাদ প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাবে। এই যে আজাদ প্রতিষ্ঠানের সার্বজনীন দায়িত্ব পালন করে, তাই তো প্রতিষ্ঠান তাকে 3,000 টাকা বেতন দিবে। তাহলে এই যে 3,000 টাকা প্রতিষ্ঠান তাকে বেতন দেবে, তাহলে কারবারের ব্যয়। কারবার বেতন কাকে দিবে? অংশীদারদেরকে দিবে। অংশীদারের হাতে দিবে না, তার অ্যাকাউন্টে যোগ করে দিবে। তার অ্যাকাউন্টটাই তো মূলধন হিসাব। তাই আমি একজন যখন কোনো কিছু পাবে, একটা আইটেম, তখন তার নামে লিখতে হবে। তাহলে আমি লিখব আজাদের মূলধন হিসাব। লিখে আমরা নিচে লিখব বেতন, ব্র্যাকেটে দিব বোঝানোর জন্য 3,000 গুণন 12। তাহলে এই 36,000 টাকা বেতন আজাদ পাবে এবং কারবারে 36,000 টাকা ব্যয় হবে, টাকার ঘরে আমরা দিব। ওকে, তারপরে কি বলা আছে? 1 জুলাই 2023 তারিখে শাহিন ব্যবসায়ে 20,000 টাকা ঋণ হিসেবে আনয়ন করে। আমরা জানি কোনো অংশীদার যদি কারবারে ঋণ নিয়ে আসে, অংশীদারের আইন অনুযায়ী কারবার তাকে 6% সুদ দিবে। তাহলে শাহিন কারবারে 20,000 টাকা ঋণ নিয়ে আসছে, তাহলে শাহিন এই 20,000 টাকার উপর 6% সুদ পাবে। এখন ঋণের সুদের ফলে অংশীদারদেরকে মূলধন প্রভাবিত হয় না? প্রভাবিত হয় না, কারণ ঋণ এবং মূলধন আলাদা জিনিস। হ্যাঁ, ঋণের ফলে কি হয়? ঋণ হিসাব প্রবাহিত হবে। যে ঋণ নিয়ে আসবে তার ঋণ হিসাব লিখতে হবে শিরোনামে। তাহলে আমরা শিরোনাম লিখব শাহিনের ঋণ হিসাব। আমরা কয়ে তো দেখলাম বিষয়টা, শাহিনের ঋণ হিসাব দিয়ে ঋণের সুদ, কারণ ঋণের জন্য মূলধনকে কোনোভাবে প্রভাবিত করবে না। ঋণ আলাদা জিনিস, মূলধন আলাদা জিনিস। ঋণের জন্য আসলে আমাকে কি করতে হবে? ঋণের সুদটা ঋণ হিসাব নামে দেখাতে হবে, মূলধন হিসাব নামে দেখানো যাবে না শিরোনাম। তাহলে আমি লিখবো শাহিনের ঋণ হিসাব, লিখবো ঋণের সুদ। এখন শাহিন কত টাকা ঋণ নিয়ে আসছে? শাহিন ঋণ নিয়ে আসছে 20,000 টাকা। আমি এটা আবারও তোমাদের বুঝিয়ে দিই। তাহলে 20,000-এর আগে 6% কাটবে, এটা অংশীদারের আইন। 20,000-এর 6%, তার মানে 1,200 টাকা। এখন কবে ঋণ নিয়ে আসছে? ঋণ নিয়ে আসছে 1 জুলাই। তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 1,200 টাকা বসানো যাবে না, তাহলে 6 মাস। তাহলে গুণন, উপরে 6 নিচে 12, তার মানে 600 টাকা লিখতে হবে। এই 600 টাকা সেটা। ওকে, এরপরে আর কি কোনো দফা আছে? আর কোনো ব্যয়ও নাই, আর কোনো আয়ও নাই। এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে আমরা এখন দেখি, আমরা প্রকৃত নিট মুনাফা নির্ণয় করি। আমরা দেখতেছি ক্রেডিট বড়, আমাদের ভুল নিট মুনাফা ছিল 90,000 টাকা। আমাদের আরও আয় বাদ পড়ে গেছে 675 টাকা। তাহলে আমাদের মোট আয় এখন হলো 90,675 টাকা। ওই আয়টাকে সঙ্গে সঙ্গে আমরা ডেবিট দিকে নিয়ে আসবো, এনে এই 90,675 টাকা থেকে প্রথমে বিয়োগ করবো 11,000, তারপরে 36,000, তারপরে 600। আমরা যদি বিয়োগ করি, আমরা এখন বিয়োগ ফল পাবো এই যে 43,075 টাকা। এই 43,075 টাকাই হচ্ছে এখন আমাদের প্রকৃত নিট মুনাফা। তাহলে আমাদের আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা বের হয়েছিল 90,000 টাকা। এই 90,000 টাকা যে বের করছি, এই 90,000 টাকা বের করার পর আমরা দেখলাম আমাদের উত্তোলন সুদ বাদ পড়ে গেছে, আমাদের মূলধনের সুদ বাদ পড়ে গেছে, বেতন বাদ পড়ে গেছে, ঋণের সুদ বাদ পড়ে গেছে। তাই তো এই নিট মুনাফাটাকে আমরা সঠিক নিট মুনাফা বলতে পারতেছি না। এই 90,000 টাকাটাকে সঠিক করার জন্য আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি অংশীদারি কারবারের হিসাবে বা ব্যবসার হিসাবে। একদম বেসিক এটা। আমরা প্রকৃত নিট মুনাফা কত পেলাম? 43,075 টাকা। এই 43,075 টাকা আমরা দুইজন অংশীদারদের মধ্যে বন্টন করে দেব। এই যে 43,075 টাকা, এটা বন্টনযোগ্য মুনাফা। মুনাফা মানে অংশীদারদের মূলধনকে প্রবাহিত করবে, কারণ এই মুনাফাটা কারবারে আসে। এটা কাদের টাকা? অংশীদারদের টাকা। কারবার কি করবে? এইটা নির্ণয় করে অংশীদারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তাহলে মুনাফার জন্য অংশীদারদের মূলধন প্রভাবিত করে, তাই তো আমরা শিরোনাম লিখব অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখব মুনাফার অংশ। এখন আমাদের মুনাফা কত বের হলো? 43,075 টাকা। এই 43,075 টাকা দুইজনকে বন্টন করে দেবো। তাহলে 43,075 টাকা দুইজনকে বন্টন করে দেবো। এখানে কত অনুপাতে বন্টন করে দিব বা কত হারে বন্টন করে দেব, প্রশ্নে কি উল্লেখ আছে? যখন প্রশ্নে উল্লেখ থাকে না লাভ লোকসান বন্টনের অনুপাত বা হার, তখন আমাকে সমানুপাতে বন্টন করতে হয়। সমানুপাতে মানে সমান ভাগে। তাহলে আমি যদি এই টাকাটা দুইজনের মধ্যে সমান ভাগে বন্টন করি, তাহলে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রতি ভাগে টাকা চলে আসবে। তাহলে প্রতি ভাগে টাকা আসবে 21,537 টাকা 50 পয়সা। তাহলে আমি দুইজনকে দিয়ে দিলাম 21,537 টাকা 50 পয়সা, 21,537 টাকা 50 পয়সা। বাস, দুইজনের আমরা বন্টন করে ফেললাম। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবও হয়ে গেল বেসিক সহ। খুব সহজে আমরা লাভ লোকসান আবন্টন করে ফেললাম। আমাদের খও ডান।
এখন আমরা গ সমাধান করব। গয়ে বলছে মুনাফার অংশ আজাদের 20,000 টাকা ও শাহিনের 25,000 টাকা ধরে মূলধন হিসাব প্রস্তুত করো। আমি তোমাদেরকে বারবার বলতেছি এখানে অংশীদারি ব্যবসার হিসাবে যে মূলধন হিসাব প্রস্তুত করতে বলতেছে, এই মূলধন হিসাব দ্বারা আমরা এক্স্যাক্টলি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এক মালিকানা কারবারের আর্থিক বিবরণীতে মালিকানা সত্ত্ব বিবরণী যে প্রস্তুত করে থাকি এটাকেই মিন করে। আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলত কী কাজ করে থাকি? আমি মালিক, আমার ব্যবসায় প্রতিষ্ঠানে প্রারম্ভিক মূলধন একটা নির্দিষ্ট টাকা আছে, ওই প্রারম্ভিক মূলধনটা হিসাবকাল শেষে এখন কত দাঁড়িয়েছে এটা নির্ণয়ের জন্যই আমরা মূলত মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করে থাকি। এভাবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ মাইনাস উত্তোলন মাইনাস উত্তোলনের সুদ, এই দফাগুলো যোগ বিয়োগ করার মাধ্যমে আমি মালিক আমার ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে সমাপনী মূলধন বা সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করে থাকি। এখন এই প্রসেসটা আমরা উলম্ব ছকে যোগ বিয়োগ করার মাধ্যমে মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রস্তুত করে থাকি। আর এই জিনিসটাকে আমরা উলম্ব ছকে না করে যদি টি ছকে ডেবিট ক্রেডিটের মাধ্যমে প্রস্তুত করি, তখন এই মালিকানা সত্ত্ব বিবরণীটাকেই আমরা মূলধন হিসাব নামকরণ দিতে পারি বা দিব। আমি তোমাকে আসলে বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি যে মূলধন হিসাব আসলে এখানে কি আলাদা, না এটার সাথে আমাদের আগের অধ্যায়ের কোনো লিঙ্ক আছে? হ্যাঁ আছে। আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে মালিকানা সত্ত্ব বিবরণীকেই আসলে মূলধন হিসাব বলতে পারি। আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে উলম্ব ছকে যোগ বিয়োগ করার মাধ্যমে করি, আর এখানে মূলধন হিসাবটা টি ছকে ডেবিট ক্রেডিটের মাধ্যমে করি। এখন এখানে মূলধন হিসাব বলতে আমি অংশীদার, আমার একটা বছরের শুরুতে নির্দিষ্ট মূলধন ছিল, এখন এই মূলধনটা বছরের শেষে এসে কত টাকা দাঁড়ালো এটা নির্ণয়ের জন্যই আমরা মূলত মূলধন হিসাব প্রস্তুত করব। আর মূলধন হিসাব প্রস্তুত করার লক্ষ্যে আমরা গয়ে ছক করব, লিখব আজাদ ও শাহিনের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখতে পারি পরিবর্তনশীল পদ্ধতি। পরিবর্তনশীল পদ্ধতি কেন? কারণ বছরের শুরুতে যত টাকা মূলধন ছিল ওটা শেষে গিয়ে চেঞ্জ হবে, নাই বাড়বে নাই কমবে। এখন মূলধন হিসাব প্রস্তুত করার লক্ষ্যে তুমি মালিকানা সত্ত্ব বিবরণীটা একটু থিঙ্ক করো। তুমি প্রথমে কি লেখো? প্রারম্ভিক মূলধন। এখন যখন প্রারম্ভিক মূলধন লেখো তুমি উলম্ব ছকে লেখো, এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে করতে হবে। এখন মূলধন হিসাব বিজ্ঞানে ক্রেডিট জের প্রকাশ করে, কারণ মূলধন রাইট সাইডের এলিমেন্ট। তাহলে আমরা যদি প্রশ্নে দেখি আমাদের প্রারম্ভিক মূলধন আমাদের প্রশ্নে দেওয়া আছে কত টাকা, একটু দেখি আমরা। আমাদের প্রশ্নের শুরুতে এই স্পষ্ট দেওয়া আছে, দেখো যে 1 জানুয়ারি 2023 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা। হিসাব বিজ্ঞানে মূলধন কিজের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। আমরা ছক করছি তারিখ বিবরণ আজাদ শাহিন, তারিখ বিবরণ আজাদ শাহিন, হাতের বাম পাশ ডেবিট, হাতের ডান পাশ ক্রেডিট। আমরা ক্রেডিট দিকে লিখব 2023 জানুয়ারি 1 উদ্বৃত্ত বিডি। এটা আসলে প্রশ্নে উদ্বৃত্ত সিডি অবস্থায় আছে, এটাকে আমি যখন লিখবো এটা বিডি হয়ে যাবে। ওকে, কারণ সিডিটা বিডি হয়। হিসাব বিজ্ঞানে পূর্ববর্তী বছরের শেষে সিডি, পরবর্তী হিসাব করে শুরুতে ওটা হয়ে যায় বিডি। তাহলে আমরা লিখবো উদ্বৃত্ত বিডি, আজাদের ঘরে লিখবো 1 লক্ষ টাকা, শাহিনের ঘরে লিখবো 1,20,000 টাকা। এটা প্রারম্ভিক জেড। ওকে, এটা লেখার পর প্রশ্নে যদি অতিরিক্ত মূলধন থাকে অতিরিক্ত মূলধন ক্রেডিট দিকে লিখবো, প্রশ্ন থেকে উত্তোলন আমরা ডেবিট দিকে লিখবো, কারণ উত্তোলনের ফলে তো মূলধন কমে যায়। তুমি এই যে 1 লক্ষ টাকা 1,20,000 টাকা নিয়ে হিসাব করা শুরু করলে, এখান থেকে তুমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে এই টাকাটা তোমার কমে যাবে। উত্তোলন করলে মূলধন কমে, তাহলে আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে যেহেতু এখানে মালিকানা সত্ত্ব বিবরণী করতেছি, উত্তোলনের ফলে তো মূলধন কমে, তাই উত্তোলনটাকে ডেবিট দিকে লিখবো। তাহলে প্রশ্নটা আগে লিখবো প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন ক্রেডিট দিকে প্রত্যেকটা অঙ্কে, উত্তোলন ডেবিট দিকে প্রত্যেকটা অঙ্কে। ওকে, তাহলে লিখবো আমরা 2023 ডিসেম্বর 31 লিখবো উত্তোলন। আমাদের প্রশ্নে দেওয়াই আছে আজাদ উত্তোলন করছে 12,000 টাকা, শাহিন উত্তোলন করছে 15,000 টাকা। তাহলে আজাদের ঘরে লিখবো 12,000, শাহিনের ঘরে লিখবো 15,000। এই দুটো লিখে ফেলবো আগে। লিখে ফেলার পর অন্যান্য যে দফাগুলো আছে, যে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে বললাম প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, হ্যাঁ, যোগ মূলধনের সুদ, এই যে অন্যান্য দফাগুলা মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ, এগুলো আসলে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে লিখছি। এখন আমরা এটা টেকনিক্যালি লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মূলধন হিসাবে স্থানান্তর করব। কিভাবে টেকনিক্যালি? যে দফাগুলোর ফলে মূলধন বাড়ে সে দফাগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে লিখছি। যেহেতু আমি বোর্ডে মিশে দিছি তাই আমি এইখানে লিখে রাখছি লাভ লোকসান আবন্টন হিসাবটা। এই দেখো লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা ডেবিট দিকে কোন দফাগুলো লিখছি? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদের ফলে আসলে অংশীদারদের মূলধন বাড়েও না কমে না, কারণ শিরোনাম দেখো শাহিনের ঋণ হিসাব।
কোনগুলো আমি স্থানান্তর করব? যাদের হেডলাইন আছে অংশীদারদের মূলধন হিসাব বা অমুকের মূলধন হিসাব, এই যে মূলধনের সুদ, উপরে হেডলাইন আছে অংশীদারদের মূলধন হিসাব। এই দেখো বেতন, হেডিং আছে আজাদের মূলধন। আবার দেখো মুনাফার অংশ, হেডিং আছে অংশীদারদের মূলধন হিসাব। এই দফাগুলোকে আমরা আসলে ডেবিট দিক থেকে মূলধন হিসেবে ক্রেডিট দিকে স্থানান্তর করব, কারণ এই দফাগুলোর ফলে তাদের মূলধন বাড়ে। আমরা কোথা থেকে স্থানান্তর করবো? লাভ লোকসান আবন্টন হিসাব থেকে। তাই আমরা ক্রেডিট দিকে লিখবো ডিসেম্বর 31, লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব। লিখে প্রথমে নিয়ে আসবো মূলধনের সুদ, লিখবো মূলধনের সুদ, এই যে 5,000 6,000, আমি আজাদ করে 5,000, এর করে 6,000 লিখে দেবো। তারপরে বেতন, বেতন কে পায়? আজাদ, শুধু আজাদ বেতন পায়, তাহলে লিখবো বেতন, শুধু আজাদের ঘরে 36,000, শাহিনের ঘরে ড্যাশ দিব। এখন আমাদের এই প্রশ্নে মুনাফার অংশ কিন্তু 21,537.5, 21,537.4, কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ গয়ে মেনশন করে দিছে। যদি মেনশন করা থাকে ওর বাইরে আমি যেতে পারবো না। গয়ে কি বলছে? মুনাফার অংশ আজাদের 20,000 টাকা, শাহিনের 25,000 টাকা ধরে মূলধন হিসেবে প্রস্তুত করো। এবার আর আমাদের ক্ষয়ে প্রকৃত বন্টনযোগ্য মুনাফা যত বের হয়েছে সেটা নেওয়া যাবে না, কারণ যেমন নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে ম্যাথটা করতে হবে। তাহলে তোমাকে এটাই বসাতে হবে। তাহলে তুমি লিখবা মুনাফার অংশ, এই যে প্রশ্ন মতে এই কথাটা লিখে দিবা, দিয়ে প্রশ্নে কি বলছে? আজাদের কত? 20,000, আজাদের কত? 20,000 টাকা লিখে দিবা, শাহিনের কত? 25,000 লিখে দিবা, এনাফ। এবার তুমি আবার ওই ছকে চলে যাও, লাভ লোকসান আবন্টনের এবার ক্রেডিট দিকে দফাগুলা। ক্রেডিট দিকে শুধু শিরোনাম কি আছে? উত্তোলনের সুদের উপরে অংশীদারদের মূলধন হিসাব, শুধু শিরোনাম যার আছে। তাহলে আমি টেকনিক্যালি কি করব? ডেবিটটা ক্রেডিট, ক্রেডিটটা ডেবিট। আর বেসিকটা আমাকে জানতে হবে, উত্তোলনের সুদের ফলে অংশীদারদের মূলধন কমে যায়, কারণ উত্তোলনের সুদ কে দিবে? অংশীদার কারবারে দিবে, কারবার নগদে নিবে না, বা অংশীদাররা কারবারে নগদে দিবে না, অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তাহলে এর ফলে মূলধন কমে যাবে। তাহলে ডেবিট দিকে লিখবা, কমার কারণে ডেবিট, কারণ মূলধন হিসাব যখন করতেছি মূলধন বাড়ার জন্য ক্রেডিট, মূলধন কমার জন্য ডেবিট, বেসিকগুলো বোঝো। তাহলে ডেবিট দিকে লিখবা ডিসেম্বর 31, লাভ লোকসান আবন্টন হিসাব, লিখবা উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ কত? আজাদের 300, শাহিনের 375। আর কি কোনো দফা আছে? সব দেখা দফাগুলো লেখা শেষ। এখন যোগ বিয়োগ করার পালা। নর্মালি সবসময় মূলধন হিসাব ক্রেডিট দিকেই বড় হবে। তাহলে আজাদের হিসাব আছে এই 1,00,000, 5,000, 36,000, 20,000 সব যোগ করলে হবে যোগফল 1,61,000। শাহিন 1,20,000, 6,000, 25,000 যোগ করলে হবে 1,51,000। এই দুটো টাকা সঙ্গে সঙ্গে আমি ডেবিট দিকে নিয়ে আসবো। এই দেখো 1,61,000, আজাদের ঘরে 1,61,000, 1,51,000, শাহিনের ঘরে 1,61,000, 51,000। ওকে, লেখার পর কী করতে হবে? আগে আজাদ আসো, এই 1,61,000 টাকা থেকে এই 12,000 টাকা বিয়োগ করবা, 300 টাকা বিয়োগ করবা, তাহলে তুমি পার্থক্য পাবা 1,48,700। এইটাকে আমরা বলতেছি সমাপনী মূলধন। ঠিক তেমনইভাবে এবার শাহিন আসো, শাহিনের ছিল 1,51,000, সেখান থেকে 15,000 টাকা বিয়োগ করো, 375 টাকা বিয়োগ করো, তাহলে বছর শেষে হিসাবকাল শেষে শাহিনের সমাপনী মূলধন কত? 1,35,625। এই সমাপনী মূলধন এটা বছরের শেষে আমরা বের করতেছি, তাই ডিসেম্বর 31 দিব। সমাপনী মূলধন উদ্বৃত্ত সিডি নামে, অর্থাৎ আমরা যেটা পার্থক্য বের করবো এটা উদ্বৃত্ত সিডি। এই সমাপনী মূলধনটা পরের বছরে প্রারম্ভিক করে আমরা অঙ্কটা ছেড়ে দেবো বা শেষ করে দেবো, কারণ আমরা 2023 সালে যত টাকা কারবারে রেখে দেবো 2024 সালে তত টাকা নিয়ে আবার নতুন হিসাবকাল শুরু হবে। এখন আমরা A to Z বক্স করে দিব। আমরা খুব সহজে এভাবেই মূলধন হিসাব প্রস্তুত করব। আমি বেসিক সহ তোমাদেরকে বুঝলাম, তারপরে যদি তোমরা না বোঝো আসলে আর কোনো কিছু করার থাকে না। একজন শিক্ষক হিসাবে আমি আমার যতটুকু মেধা সবগুলো প্রয়োগ করে তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। যদি তোমরা উপকৃত হও আসলে আমার খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।